এই ভিডিওতে আমরা আইএলটিএস 19 এর টেস্ট 1 এর প্যাসেজ 2 সলভ করব। প্যাসেজ 2 এর আমরা ফাইন্ডিং ইনফরমেশন টাইপ কোশ্চেন এখানে সলভ করব। তো শুরুতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্যাসেজের যে টাইটেল আছে সেটা ভালো করে পড়ে ফেলতে হয়, কেননা পুরো প্যাসেজ পড়ার কোনোভাবেই বা উচিত হয় না, বা পুরো প্যাসেজ আমরা পড়বো না। সেক্ষেত্রে প্যাসেজের টাইটেলটা হচ্ছে দ্য পাইরেটস, মানে হলো ডাকাত, অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান। তো অ্যানশিয়েন্ট মানে আমরা জানি যে প্রাচীনকালের কথা বলতেছে, মেডিটেরিয়ান একটা এলাকার কথা বলতেছে, ভূমধ্যসাগরীয়। তো আমরা পুরোটা যদি পড়ি আরেকবার, দ্য পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান, তার মানে ডাকাতদের কথা বলা হচ্ছে, যারা প্রাচীনকালের ভূমধ্যসাগরীয় অঞ্চলে আহ, পদচারণা করত, বা ওখানকার যে ডাকাতাদেরকে নিয়ে কথা বলছে। তার মানে এই পুরো প্যাসেজটা ডাকাতদের নিয়ে, অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ানে থাকা ডাকাতদের নিয়ে কথা বলবে মূলত। অন্যান্য ডাকাতরা হয়তো প্রসঙ্গত আসতে পারে। এবার সাবহেডিংটা একটু পড়ে ফেলা উচিত চট করে। ইন দ্য অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়াম। মিলেনিয়া নিশ্চয়ই আমাদের জানা আছে, মিলেনিয়া হাজার বছরকে একসাথে মিলেনিয়া বলে। মিলেনিয়াম, মিলেনিয়া বিসিই, pirates sailed around মেডিটেরিয়ান। তো কখন এই যে পাইরেটসরা মেডিটেরিয়ানের রাজত্ব করতো সে সময় কথা বলা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় মিলেনিয়াম। প্রথম এবং দ্বিতীয় মিলেনিয়াতে পাইরেটসরা রাজত্ব করতো অ্যারাউন্ড মেডিটেরিয়ানের চারপাশে। অ্যাটাকিং শিপগুলোকে আক্রমণ করতো। অ্যাভয়েডিং পারসুয়ার, যারা পেছনে পেছনে ধাওয়া করতো তাদেরকে এড়িয়ে চলতো। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল সেটিং সাবহেডিং থেকে প্যাসেজটা কি সম্বন্ধে কথা বলবে। আর একই সঙ্গে আমরা এখন যদি চলে যাই কোশ্চেনে আমরা প্রথম কোশ্চেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্যাসেজ থেকে আমাদেরকে ইনফরমেশন বার করতে হবে। যেমন এখানে বলা আছে, আমরা প্রথমে কোশ্চেন ইনস্ট্রাকশনটা পড়ে ফেলতে হবে। যে রিডিং প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফ এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত 7টা প্যারাগ্রাফ আছে। উইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন। এখন এই নিচের ইনফরমেশন বলতে এই 14 থেকে 19 পর্যন্ত ইনফরমেশন গুলা কোন কোন প্যারাগ্রাফে আছে সেগুলা আমাদেরকে বাইর করতে হবে। রাইট দ্য কারেক্ট এ টু জেড ইন বক্সেস 14 থেকে 19। তার মানে আমাদের যে অ্যান্সার শিট আছে সেখানে আমাদের কারেক্ট লেটারটা লিখতে হবে। তাকে নোট দিয়ে দিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে কোনো কোনো প্যারার অ্যান্সার একাধিকবার আসতে পারে। তার মানে একই প্যারা থেকে উত্তর দুইটা হইতে পারে। ওকে, আমরা আমাদের এখনকার কাজ হচ্ছে সেটা থেকে 19 পর্যন্ত এখান থেকে কিওয়ার্ড গুলা বের করে ফেলা। A reference to a denial of involvement in piracy. পাইরেসি নিয়েই যেহেতু লেখাটা, তো পাইরেসি নিয়ে আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করবো না, রেফারেন্সও করবো না, কারণ রেফারেন্স মানে পুরো প্যাসেজটা। সো এই দুইটা বাদ। এরপর বাকি থাকতেছে ডিনায়াল অফ ইনভলভমেন্ট। এটা হইতে পারে। ডিনায়াল অফ ইনভলভমেন্ট মানে হলো গিয়ে আমি কোনো জায়গায় জড়িত না, এইরকম যদি আমি বলি সেটা হচ্ছে ডিনাই করা। ইনভলভমেন্ট মানে সে সঙ্গে জড়িত না, মানে ডাকাতির সঙ্গে জড়িত না, এরকম কোনো কোনো কিছু একটা উপরে থাকবে। তারপরে 15, ডিটেইল অফ হাউ আ ক্যাম্পেইন টু এরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। এই ক্যারিড আউট মানে চালানো, ডিটেইল মানে বিস্তারিত, হাউ কিভাবে একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল। তাহলে এরাডিকেট আর হাউ এই পর্যন্ত হইতে পারে, অথবা আপনার শুধু ক্যাম্পেইনও বলতে পারি। টুটা যদি বাদ দিতে চাই, একবারে আমি দেখাই ফেলি। ক্যাম্পেইন টু ইরাডিকেট, ক্যাম্পেইন মানে বড় ধরনের কর্মযজ্ঞ চালানো, বা কর্মযজ্ঞ, বড় শব্দটা দরকার নেই, কর্মযজ্ঞ বা ক্যাম্পেইন, বা ইংরেজিতে ক্যাম্পেইন হতে পারে। ইরাডিকেট মানে উৎপাটন। দেন এ মেনশন of the circumstances in which states in the ancient world. ancient world আমরা কি হিসেবে নিবই না, কারণ পুরো প্যাসেজটাতে অ্যানশিয়েন্ট অ্যানশিয়েন্ট বারবার আসবে। মেনশন এগুলাও নিব না, সার্কামস্টেন্স আসতে পারে। পরে আরেকটু পড়ি, অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস। ইউজ অফ পাইরেটস, এটা খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। পাইরেটস এর ব্যবহার করার কথা বলতেছে। পাইরেটস এর ব্যবহার ভেরি ইন্টারেস্টিং। কি একটু পড়ি, এ মেনশন অফ সার্কামস্ট্যান্সেস, এমন একটা সিচুয়েশনের বা সার্কামস্ট্যান্সের উল্লেখ আছে যেখানে স্টেটস গুলা বা রাষ্ট্রগুলা অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের উড মেক ইউজ অফ পাইরেটস, রাষ্ট্রগুলা পাইরেটস ব্যবহার করতেছে। সেটা আবার কিরকম? তো এটা একটা খুবই চমৎকার ব্যাপার।
এমন একটা সার্কামস্ট্যান্স, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন রাষ্ট্রগুলা আহ, রাষ্ট্রগুলা কি করতেছে, প্রাচীন বিশ্বের অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের তারা ইউজ অফ পাইরেটস, তারা পাইরেটস ব্যবহার করতেছে, তবে ডাকাতদেরকে কাজে লাগাচ্ছে। ওয়েল, এটা কোথায় আছে দেখবো, রেফারেন্স। এই রেফারেন্স টেফারেন্স যখনই আসবে আমরা এগুলা কখনোই নিব না ইয়ে হিসেবে, কিওয়ার্ড হিসেবে। প্রশ্ন ছিল কিওয়ার্ড হিসেবে আমরা নিব কি? নর্মালি নিতে হয় একটা নাউন, নিতে হয় টাইম, টার্মিনোলজি, এগুলো বেসিক কথাবার্তা, কিন্তু এখানে এরকম পাওয়া যাচ্ছে না। তখন পরে পরে একটু বুঝতে হয় যে কোন সেন্টেন্সগুলোতে কোন ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলতেছে পুরো কোশ্চেনটাকে রিড করার জন্য। এক্সপ্লেনেশন অফ হাউ সাম পিপল ওয়্যার এনকারেজড নট টু রিটার্ন পাইরেসি, পাইরেসিতে ফেরত আসবেন না এরকম আহ, এই না আসার জন্য কিভাবে কিছু লোকদেরকে এনকারেজ করা হয়েছিল, অনুপ্রাণিত করা হয়েছিল। তাহলে এখানে নট টু রিটার্ন, ডাকাতিতে ফেরত না আসার ব্যাপারে অনুপ্রেরণা করা হচ্ছে, এই যে সেই শব্দটা এনকারেজ করা হচ্ছে, এই নিয়ে কথাবার্তা বলতেছে, একটা ব্যাখ্যা কিভাবে সাম পিপল ওয়ার এনকারেজ, কিছু লোককে এনকারেজ করা হয়েছিল যে বাবা তোমরা আর ফেরত আইসো না। সেটা কিভাবে হইতে পারে? হইতে পারে ধমক দিয়া, হইতে পারে ভয় দেখায়া, হইতে পারে বুঝায় শোনায়া, হইতে পারে কোনো কিছু গিফট কইরা, তাই না? হইতে পারে শাস্তি দিয়া, হুম, যে আজকে এই ধরনের শাস্তি দিলাম, আবার আসবা আরো শাস্তি হবে, অথবা বুঝায় শোনায়া। তো এইভাবে এনকারেজ করছে নট টু রিটার্ন পাইরেসি। 19, এ মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস। সেলিং ভেসেলস মানে যে সকল ভেসেল গুলা সেল করে থাকে, ভাসমান থাকে, দ্যাট মিনস নৌকা, জাহাজ, আরো ছোট 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 বড় বিভিন্ন ধরনের ভেসেল, জলযান, স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড, যাতে করে ক্লোজ টু ল্যান্ড মানে ভূমির কাছাকাছি থাকা। কথাতে এমন একটা মেনশন করা হয়েছে এমন কোথাও যে প্রয়োজন, কিসের প্রয়োজন? অনেক সেলিং ভেসেল গুলা বা জলযান গুলাকে ভূমির কাছাকাছি থাকার প্রয়োজনের কথা বলা আছে কোথায়? ওকে, আমরা মোটামুটি প্যাসেজটার কোশ্চেন গুলা ইয়েগুলা পড়ে ফেললাম, কোশ্চেনের কিওয়ার্ড গুলা মার্ক করে ফেলছি। আমরা এখন একটা করে প্যাসেজ প্যাসেজের একটা করে প্যারা পড়তে শুরু করবো। এখানে মনে রাখা জরুরি যে এই ধরনের কোশ্চেন মানে ম্যাচিং হেডিং অ্যান্ড ইনফরমেশন ফাইন্ডিং, এটা এটা হচ্ছে ইনফরমেশন ফাইন্ডিং, এগুলো সাধারণত সিরিয়াল মেনটেন করে না। আপনারা কিভাবে মনে রাখবেন? এখানে যদি আপনি একটা সিরিয়াল, এটা যদি সিরিয়াল মেনটেন করতো, তাহলে যে কোনো একটা পেজে মানে সবগুলা অটোমেটিক সিরিয়ালে থাকতো, চোখ বন্ধ করে পড়াও লাগতো না। সো এতটা হইলে তো আর হয় না, আহ, এতটা ইজি হইলে। সো এখানে প্যারাগুলা কখন কোনটা আসবে তার কোনো ঠিক নেই। বেশিরভাগ কোশ্চেনই সিরিয়াল মেনটেন করে, কয়েকটা করে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাচিং হেডিং, আর এরপরে হচ্ছে ইনফরমেশন ফাইন্ডিং। আমরা এখন করছি ইনফরমেশন ফাইন্ডিং। এখানে কোন প্যাসেজে কোন প্যারা, কোন প্যারাতে, প্যাসেজের কোন প্যারাতে কোন কোন প্রশ্ন থাকবে কোনো ঠিক ঠিকানা নাই, সেটাই স্বাভাবিক। আমরা একটু পড়তে শুরু করি। when one mentions, যখন কেউ একজন উল্লেখ করে, আমরা একটু কিওয়ার্ড দেখাতে দেখাতে যাব, একজন উল্লেখ করে পাইরেটস, পাইরেটস দাগাবো না কারণ পুরো প্যাসেজটা পাইরেটস নিয়ে। মেনশনস, তারপর সিঙ্গল নাম্বার এসএস একাল করে দেখেন। when one mentions pirates, যখন একজন পাইরেটসের কথা উল্লেখ করে, an image spring to most people's mind, একটা ইমেজ অধিকাংশ লোকের মনে চলে আসে। পাইরেটসের কথা বললেই বলতেছে একটা ইমেজ, একটা ছবি চলে আসে অধিকাংশ লোকের মনে। অফ এ ক্রু অফ মিসফিট মানে হচ্ছে যারা আসলে র্যাবেল, যারা সমাজের সাথে চলার যোগ্য না, কমিউনিটি চলতে পারে না, সমাজের বাইরের লোক, ডেয়ার ডেভিল, ভয়ঙ্কর আতঙ্কজনক, অ্যাডভেঞ্চারাস, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, ইন কমান্ড, এরকম কেউ একজন কমান্ডে আছে। এমন 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 ক্রুরা কমান্ডে আছে। কিসের কমান্ডে আছে? কমান্ডে আছে বা কমান্ড মানে তো যে বুঝতেই পারেন যারা আদেশ করতে পারে, নির্দেশ করে। অফ এ টল শিপিং সেইলিং শিপ, বড় একটা ভাসমান একটা শিপের, জাহাজের। কোথায় এটা? ক্যারিবিয়ান সিতে। আপনারা নিশ্চয়ই যা জানেন যে পৃথিবীর বিখ্যাত মুভিগুলোর একটা হচ্ছে পাইরেটস ইন দ্য ক্যারিবিয়ান, ঠিক আছে? এটা খুব বিখ্যাত মুভি, অনেকগুলো সিকুয়েল পর্যন্ত হয়েছে হলিউডে, প্রচুর পয়সা কামানো একটা বিখ্যাত মুভি, জনপ্রিয় মুভিও বটে। এখন এই কথাটাই বলছে, যখন when one mentions pirates, যখন একজন পাইরেটস এর কথা উল্লেখ করে, একটা ইমেজ মাথায় চলে আসে, অধিকাংশ মানুষের মনে মাথায় চলে আসে। কি আসে এটা? একজন কিছু মিসক্রিয়েন্ট যারা সমাজের সাথে চলে না, সাহসী বা দুঃসাহসী, কিছু অ্যাডভেঞ্চারাস একদল ক্রু কমান্ড করতেছে একটা লম্বা শিপে, জাহাজে। কোথায় এটা? ক্যারিবিয়ান সি এ। এটা হচ্ছে গিয়া বলা হচ্ছে যে পাইরেটস এর কথা আসলে মানুষের মাথায় এই ছবিটাই ভাসে। খেয়াল করে দেখেন এখানে বলছে
মেনশনস, কারণ হচ্ছে নিশ্চয়ই জানেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে অ্যাস বা ইএস যোগ হয়। মেনশন উল্লেখ করা, অ্যাস যোগ হয়েছে কারণ এটা ওয়ান হচ্ছে গিয়ে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্মে আছে এই জন্যে। এখন প্রেজেন্ট ফর্মে আছে বলতে তার মানে বর্তমান সময়ের কথা নিশ্চয়ই বলতেছে না, জেনারেল জেনারেল একটা ফ্যাক্টের কথা বলতেছে। Well, yet from the first to third millennia, প্রথম থেকে থার্ড মিলেনিয়া পর্যন্ত, তার মানে প্রায় 2000 বছর। কিভাবে বুঝতেছেন? নিশ্চয়ই 1 মিলেনিয়ামে 1000 বছর, প্রথম থেকে থার্ড। তো প্রথম থেকে থার্ড মানে আপনি চিন্তা করে দেখেন 2 মিলিয়নের কথা বলতেছে, 2000 বছর। থাউজেন্ড ইয়ার্স বিফোর সোয়াসবাকার ডাকাতদের কি বলে, বিগান স্প্রেডিং ফিয়ার অ্যাক্রস ক্যারিবিয়ান। তার মানে বলতেছে কি, যে 2000 বছর আগেই, এই সোয়াসবাকারদের আগেই শুরু হয়েছিল। সোয়াসবাকার মানে ডাকাতদের কথা বলে, সোয়াসবাকার মানেও ডাকাত। ক্যারিবিয়ান সাগরের উম, এই কি বলে তারা ভয় বা আতঙ্ক ছড়ানো শুরু করছিল। পাইরেটস প্রোলেট, পাইরেটস প্রোলেট। এই সোয়াসবাকার আবার একটু বলে রাখা ভালো, সোয়াসবাকার হচ্ছে বর্তমান সময়ে যে ডাকাতদের কথা আমরা একটু আগে কল্পনা করলাম, তাদের কথা বলা হচ্ছে। যে এদের আগেই 2000, এদের অন্তত 2000 বছর আগেই ক্যারিবিয়ান সাগরে এই সোয়াসবাকাররা, যা কি বলে ভয় ছড়ানোর আগেই পাইরেটসরা 2000 বছর আগে থেকেই ছিল। তো আরো বলতেছে পাইরেটস প্রলেড প্রলেড দ্য মেডিটেরিয়ান। যারা ছিল তারা কোথায় ছিল? তারা ছিল মেডিটেরিয়ানে। এই প্রলেড শব্দটার মানে হলো শিকার খুঁজে বেড়ানো। তার মানে এখন যে আমরা ক্যারিবিয়ানের গল্প বলতেছি, এই অন্তত 2000 বছর আগেই ক্যারিবিয়ানে, সরি মেডিটেরিয়ান ভূমধ্য উপসাগরে ডাকাতরা শিকার খুঁজে বেড়াইতো। খুবই ভালো কথা। এইটুকু পরে আমরা কি বুঝতেছি? রাইডিং মার্চেন্ট। একটু যদি পড়ে আসি কিছু কি মিলতেছে কিনা। রেফারেন্স অফ ডিনায়াল, মানা করতেছে প্যারিসের সঙ্গে সম্পর্কিত নাই, এটুকু পর্যন্ত তো তা বোঝা যায় না। তারপর বলতেছে ডিটেল অফ হাউ আ ক্যাম্পেইন ইরাডিকেট পাইরেসি। এ পর্যন্ত পাইরেস ইরাডিকেটের কিছু নাই। ইরাডিকেট মানে সমিল উৎপাদন বা উৎপাদন করে ফেলা। মেনশন অফ সার্কামস্টেন্সেস, এমন একটা অবস্থা ইন হুইচ স্টেটস ইন এনশিয়েন্ট ওয়ার্ল্ড ইউজ পাইরেটস, পাইরেটসের ব্যবহার করতেছে অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের কিছু রাষ্ট্র। রেফারেন্স হাউ পিপল টুডে, এটা পড়ি নেই। রেফারেন্স হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস। আজকে, এই যে টুডে, টুডে মানে আজকে, কমনলি ভিউ পাইরেটস, পাইরেটস সাধারণত কিভাবে দেখা হয় সাধারণভাবে? সাধারণভাবে বলতে একটা জিনিস বলার সঙ্গে সঙ্গে সবার মাথায় কি আসে, সবাই কিভাবে চিন্তা করে, কিভাবে দেখে। তা আমার মনে হয় অলরেডি আমরা এটা একটা উত্তর কাছাকাছি কিছু একটা পাইছি। খেয়াল করে দেখেন, ওয়ান ওয়ান মেনশন পাইরেটস, যে কোনো একজন পাইরেটসের কথা উল্লেখ করলেই, যখন করে, শব্দটা হবে করে, কারণ মেনশনস আছে এবং ওয়ানের সঙ্গে, ওয়ান যদি থার্ড পারসন সিঙ্গুলার তে ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস যোগ হইছে, এখানে অ্যাজ যোগ হইছে, তো সাধারণত এটা প্রেজেন্ট ফর্মে হয়। তার মানে প্রেজেন্টের কথা বলতেছে। যখন একজন পাইরেটসের উল্লেখ করে, একটা ইমেজ ভাইসে ওঠে মাথায়। কি ইমেজ? এ ক্রু অফ মিসফিট ডেয়ারডেভিল অ্যাডভেঞ্চার্স। একদল ক্রু যারা হচ্ছে মিসফিট, যারা হচ্ছে ডেয়ারডেভিল, যারা হচ্ছে অ্যাডভেঞ্চারাস, তারা কমান্ডে আছে কোথায়? একটা টল শিপে। কোথায়? ক্যারিবিয়ান সাগরে। তাহলে এইটা হইলো বর্তমান পরিস্থিতি। সহজ করে বললে, পাইরেটস অফ ক্যারিবিয়ানে যে ধরনের ডাকাতদের আমরা দেখি, পাইরেটসের কথা বললে আমাদের চোখে ওইটা ভাসে, যে ডাকাত বলতে বুঝে এটাই বোঝায়। তো এটা তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন এই গল্পটা বা এই লাইনটা আসলে প্রেজেন্টের কথা বলতেছে, বর্তমান সময়ে ডাকাতদেরকে কিভাবে দেখা হয়। দ্যাট মিনস আ রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, মানে হলো আজকে ডাকাতদের কিভাবে দেখা হয়। তো আমার মনে হয় আমরা এই দুই লাইন বা এক লাইন, প্রথম এক লাইন থেকে কনসেপ্টটা পেয়ে গেছি। কখনো কখনো পড়া পড়া লাগতে পারে, আপাতত এক লাইন থেকেই পেয়ে গেছি। আমরা দুই লাইন পড়ছিলাম, একটা পাইছি। এবার আমরা যদি 2 নম্বরটা পড়ি। Although piracy in Mediterranean first recorded, প্রথমবার রেকর্ড করা হয়েছিল, ancient Egypt during reign of Pharaoh, তারপরে আরেকজনের নাম বলতেছে, সব না পড়ি। It is reasonable to assume it predated this powerful civilization. And this is partly due great impact of Mediterranean held this time. Partly, আমি একটু দ্রুত একটু পড়ি। Partly due its geography. While the Mediterranean region is predominantly fertile, মেডিটেরিয়াল রিজনটা বলতেছে যে এটা হচ্ছে অনেক বেশি ফার্টাইল, উর্বর। Some part of rugged and hilly, কিছু পার্ট অবশ্য রাগড আছে, উঁচু নিচু বা হিলি পর্বতময় আছে। Even mountains, এমন কিছু জায়গা পর্বতও আছে। In the ancient times, habitants, যারা এখানে বসবাস করতো, of this area relied heavily on marine, তারা অনেক বেশি রিলাই করতো ম্যারিনের উপর, মানে সাগরের উপরে, বা জলজের উপরে বা জলজ এরিয়ার উপরে।
বলছে ইনক্লুডিং ফিশ এন্ড সল্ট, যেগুলা যে সকল রিসোর্স তারা ওখান থেকে পাইতো, মাছ এবং লবণ তার অন্যতম। মোস্ট অফ দেয়ার ওন বোট, তাদের অধিকাংশই ছিল নিজস্ব বোট। ভালো কথা। প্রসেস প্রসেসড গুড সিফারিং স্কিল, তাদের ছিল সমুদ্রের সমুদ্রের মধ্যে থাকা এবং চলাফেরা বা এই সংক্রান্ত স্কিল। Okay, then and unsurpassed knowledge, local coastline, sailing routes, কোথায় দিয়ে কোথায় যেতে হবে এইটা, এবং কোস্ট লাইনটা কতদূর কি আছে না আছে, এই স্থানীয়, এর সম্বন্ধে তাদের যথেষ্ট নলেজ ছিল। ঢাকায় স্বাভাবিক স্থানীয় মানুষজনের নলেজ তো হবেই। যেমন বাংলাদেশের কক্সবাজার এরিয়াতে লোকেদেরকে ধরে নেই, তাদের কোস্ট লাইন সম্বন্ধে কি জানবেন না? জানবে। সেলিং রুট সম্বন্ধে কি জানবেন না? তারা যদি অধিকাংশ যারা মাছের উপর নির্ভরশীল, নিশ্চিত জানবেন তার, কারণ তারা বারবার ওই কোস্ট লাইনটা ব্যবহার করেন এই জন্য। দাস ইট ইজ নট সারপ্রাইজিং, এই কারণে এটা বিস্মিত নয়, ডিউরিং হার্ডশিপ, কঠোর সময়ে, বাজে সময়ে, দিস মিন, এই লোকগুলা টার্ন পাইরেসি, এই লোকগুলা পাইরেসির দিকে চলে যায়। গল্পটা নিশ্চয়ই পড়ে দেখছেন। মেডিটেরিয়ান অঞ্চলটা হচ্ছে ফার্টাইল, উর্বর, কিন্তু এই এরিয়াটা হচ্ছে হিলি, কিছু জায়গায় মাউন্টেনও আছে, হিলি মানে পাহাড় পর্বত আছে, কিছু জায়গায় পর্বতও আছে। তো এই হেবিটেন্সটা মূলত নির্ভর করে মেরিনের উপর। মেরিন মানে তো বুঝতেছেন, জলজ পানি, এগুলোর উপরে। এই মধ্যে মেরিন থেকে কি পায়? ফিশ পায়, সল্ট পায়। তো তাদের অনেকেরই অধিকাংশই তাদের বোট আছে। তারা কি সমুদ্রের সাথে চলাফেরার উপরে খুব তারা স্কিল্ড। তাদের লোকাল কোস্ট লাইন, উপকূল সম্বন্ধে তাদের ভালো ধারণা আছে। তাদের রুট সম্বন্ধে ধারণা আছে। সেলিং রুট মানে কোথায় দিয়ে কোথায় যাবে, জলজ পথে, জলপথে। তো স্বাভাবিকভাবেই এরা সারপ্রাইজিং নয়, বিস্মিত ব্যাপার নয় যে যখন তাদের কঠিন সময় হয়, মানে হচ্ছে গা ফসল হয় নাই, কিছু হয় নাই, বাজে আবহাওয়া, তখন তারা কি করবে? তারা টার্ন টু পাইরেসি, তারা তখন ডাকাতে পরিণত হয়। খুব মজার কথা। জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড পাইরেটস, বলছে জিওগ্রাফি মানে যেখানকার যে যে অবস্থা, এইটাও ইটসেলফ ফার্দার বেনিফিটেড টু পাইরেটস, এইটাও তাদেরকে বেনিফিট দেয় পাইরেট গুলাকে। বেনিফিট মানে এমন যে তাদের যে লোকেশনটা, এইটা তার ডাকাতি করার জন্য উপযোগী একটা লোকেশন, ডাকাতি করতে সাহায্য করে। উইথ নিউমেরিয়াস কোপস অ্যালং উইথ কোস্ট, এই কোস্ট বরাবর, উপকূল বরাবর প্রচুর কোবস আছে। কোবস মানে হলো লুকায় থাকার মতো জায়গা উপকূলে, মানে পাড়ে, তীরে, বা সমুদ্র তীরে। কোস্ট প্রোভাইডিং প্লেসেস, তাদেরকে দিত জায়গা, ফর দ্যাম হাইড, লুকায় থাকতে দিত। দেয়ার বোটস, তাদেরকে না, অ্যাকচুয়ালি বোটদেরকে লুকায় রাখার জায়গা দিত। অ্যান্ড স্ট্রাইক আনডিটেক্টেড। স্ট্রাইক আনডিটেক্টেড মানে হলো আপনি আক্রমণ করবেন কিন্তু কেউ জানবে না। কিভাবে জানবে না? আক্রমণ করছেন, করেই পালাই গেছেন, পালাই গেছেন, আপনি বোটটা লুকায় রাখছেন, কে আক্রমণ করছে আইসা, তারপর দলবল আইসা খুঁজে আর পাওয়া যাচ্ছে না। এইটুকু তো বললাম মোটামুটি। একটু খোঁজার চেষ্টা করি, যদি কোনো যদি মিলে, না মিললে আমরা আরেকটু পড়বো, পুরোটা পড়বো। রেফারেন্স ডিনায়াল, ডিনায়ের কোনো কথা আসে নাই। ডিটেইল হাউ এ ক্যাম্পেন ইরাডিকেট পাইরেসি, একটা ক্যাম্পেন যেটা পাইরেসি ইরাডিকেট করবে এমন কিছু নাই। এরপরে হচ্ছে রেফারেন্স হাউ পিপল টুডে কমনলি হইলই, অ্যান এক্সপ্লেনেশন হাউ সাম পিপল আর এনকারেজ নট টু রিটার্ন, নট টু রিটার্ন এমন কিছু নাই। এ মেনশন অফ নিড মেনি সেলিং ভেসেল টু স্টে ক্লোজলি টু দ্য ল্যান্ড, অনেক ভ্যাসেলের যাতে করে ক্লোজলি থাকতে হয় মাটি পারে মিশের ল্যান্ডের, এইটার কথা বলছে কোথায়? এখানে কিছুটা মিলতেছে নিশ্চয়ই, কিছুটা একটু খেয়াল করে দেখি, আরেকটু ভালো করে কনফার্ম হই। বলতেছে ইট ইজ সারপ্রাইজিং দ্যাট দে ডিউরিং হার্ডশিপ দে টার্ন টু পাইরেসি, এটা খুবই সারপ্রাইজিং নয়, তারা কঠিন সময়ে, বাজে সময় তারা পাইরেসিতে চলে যায়। জিওগ্রাফি তাদেরকে হেল্প করে পাইরেটসের ক্ষেত্রে। উইথ নিউমেরিয়াস কোপস, এখান থেকে বলি ভালো করে, উইথ নিউমেরিয়াস কোপস, এখানে আছে প্রচুর কপস। এই কপস মানে হলো গিয়ে এমন জায়গা যেখানে লুকায় থাকা যায়। অ্যালং কোস্ট, এই কোস্ট বরাবর, উপকূল বরাবর। প্রোভাইডিং প্লেসেস, তাদেরকে দেয় হাইড দেয়ার বোটস, তাদের নৌকাগুলোকে লুকায় রাখতে। অ্যান্ড স্ট্রাইক আনডিটেক্টেড, এবং থাকতে, যে আক্রমণ করছে কিন্তু তার কোনো চিহ্ন নাই। আপনারাই বলেন যে তারা যদি সমুদ্র উপকূল থেকে অনেক দূরে চলে যায়, এই কুপস গুলা যেগুলো উপকূলে থাকে, কুপস মানে হলো লুকানো জায়গা, যেখানে তাদের নৌকাগুলো লুকায় রাখে, এই যে বোট গুলা হাইড করে রাখে, আপনি বলেন আমাকে কোনোভাবেই কি তারা যদি কোস্ট থেকে অনেক দূরে যায়, ওই কোপস গুলাকে আর ব্যবহার করা সম্ভব? উত্তরটা হচ্ছে কোনোভাবেই ব্যবহার করা সম্ভব না। কারণ আপনি আক্রমণ করছেন 2000 মাইল দূরে, কবে আসবেন কোপসে? কোপসে আসতে আসতে 2000 মাইল আসতে আসতে নিশ্চিতভাবে আপনি ধরা পড়বেন কোনো না কোনো অন্য কোনো ইয়ার সঙ্গে।
তো আপনাকে কি করতে হবে, কাছাকাছি থাকতে হবে, আক্রমণ করতে হবে, করেই পালায় যেতে হবে, পালায় গিয়েই ওই কূপ সিলভায় থাকতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সরাসরি কথাটা বলে নাই, কিন্তু আপনাকে বুঝতে হচ্ছে, আমাদেরকে বুঝতে হচ্ছে এটা হচ্ছে ভাই এইটা এ মেনশন অফ নিড, প্রয়োজন, মেনি সেলিং ভেসেলস। সেলিং ভেসেল গুলো অ্যাকচুয়ালি এখানে ডাকাতের ওই ভেসেল গুলোর কথা বলছে, বোট গুলোর কথা বলতেছে। টু স্টে রিলেটিভলি ক্লোজ, কিসের ক্লোজ, ল্যান্ডের ক্লোজ। কেন? কারণ ওই ল্যান্ডের মধ্যে কোভ আছে। কোভ মানে হলো লুকানো জায়গা আছে, যেখানে আমরা কি করতাম, ওরা কি করতো, লুকায় রাখতো, হাইড দেয়ার বোট, এই যে কোভস। সো আমার মনে হয় কিছুটা হলে বুঝতে পারছেন, যদি না বুঝতে পারি আমরা আমার কমেন্টে বলবেন, আমরা আরেকটু হয়তো কথা বলবো এগুলো নিয়ে। ওকে, আমরা যদি পরের প্যাসেজটা পড়ি, প্যারাটা পড়ি। ওয়ান শুড অ্যাড, একজন অ্যাড করে, দ্যাট যে ইট ইজ নট আননোন, এটা অজানা নয়, ইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড মিলেনিয়াম, এই বারবার এই কথাই বলতেছে, ফার্স্ট এন্ড সেকেন্ড মিলেনিয়াম মানে 2000 বছর, ফর গভর্নমেন্ট, সরকারগুলো, সরকারগুলো কি করতেছে, টু রিসোর্ট, টু পাইরেটস, তাদেরকে পুনর্বাসন বা এই ধরনের কাজে লাগানো, এই ধরনের কথাবার্তা, পাইরেট সার্ভিসেস, পাইরেটস যে সার্ভিস এটাকে ব্যবহারের কথা বলছে, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম, বিশেষ করে যখন যুদ্ধ চলে। বাহ, ভালো কথা। পাইরেটস এর ব্যবহার নিয়ে নিচে আমরা কথা কিছু পাইছিলাম, আর একটু পড়ি। এমপ্লয়িং দেয়ার স্কিল, তাদের স্কিলকে এমপ্লয় করা, নিয়োগ করা, নাম্বারস, এবং তাদের নাম্বারগুলোকে, নাম্বার বলতে ধরেন পাইরেটস আসছে এই এলাকায় 10,000, যুদ্ধ চলতেছে, পাইরেটস গুলা তো ধরেন মারামারি কাটাকাটিতে খুব ওস্তাদ, তো ভালো কথা, যুদ্ধের সময় তো মারামারি কাটাকাটি দরকার, এটা হচ্ছে তাদের স্কিল। আর নাম্বার, নাম্বার হচ্ছে গিয়ে ধরেন আমাদের এখানে কথার কথা 10,000 ডাকাত আছে, খুবই ভালো কথা, 10,000 ডাকাত তো কম না, তাহলে তো সোলজারের মতো কাজ করবে। তাহলে শুরু করো ওদেরকে কাজে লাগানো, সরকার গুলো বলতেছে ওকে আসো তোমরা এই মারামারি শুরু করে দাও, দ্যাট মিনস যুদ্ধ করো। অ্যাগেইনস্ট দেয়ার অপোনেন্ট, অপোনেন্ট মানে জানেনই তো, বিরুদ্ধ পক্ষ। খুব ভালো কথা, এটুক পরেই কেমন যেন লাগতেছে, যেখানে তো দেখা যাচ্ছে ডাকাতিদের ডাকাত ডাকাত দলকে ইউজ করার ব্যাপার চলে আসতেছে। আসেন, রেফারেন্স ডিনায়াল, ডিনায়াল তো হবেই না। ডিটেলস হাউ এ কোম্পানি ইরাডিকেট, ইরাডিকেট হওয়ার প্রশ্নই ওঠে না, ডাকাতদেরকে ব্যবহার করার কথা বলতেছে যুদ্ধের সময়। আর সার্কামস্টেন্সেস ইন হুইচ স্টেটস ইন অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, এনশিয়েন্ট ওয়ার্ল্ড মানে সেই পুরনো সময়ে, উড মেক ইউজ অফ পাইরেটস, তারা ব্যবহার করতেছে পাইরেটসদেরকে, স্টেট গুলা, এখানে তো তাই বললো। ওয়ান শুড অ্যাড দ্যাট ইট ইজ নট আননোন, এটা অজানা নয়, ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া, প্রথম 2000 বছরে এই বিষয়টা অজানা ছিল না কাদের কাছে, ফর গভর্নমেন্টস, এই দেখেন এস আছে একটা, তার মানে স্টেটস, গভর্নমেন্টস যে কথা ভাই, স্টেটস একই কথা প্লুরাল নাম্বারে, টু রিসোর্ট টু পাইরেট সার্ভিস, পাইরেট সার্ভিস টু রিসোর্ট করার ব্যাপারে, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম, বিশেষ করে যুদ্ধের সময়, এমপ্লয়িং স্কিল, তাদের স্কিলটাকে এমপ্লয় করতো, এবং নাম্বার, তাদের নাম্বারগুলোকে, দ্যাট মিনস তারা হয়তো 1000, 10,000, 1,000, 2,000 যাই হোক, এটা ব্যবহার করতে তাদেরকে অ্যাগেইনস্ট দেয়ার অপোনেন্ট, তাদের বিরোধী দলের সাথে, বিরোধী পক্ষের, বিরোধী দেশ বা শত্রুর এগেইনস্টে ব্যবহার করতো। তার মানে কি, তার মানে হচ্ছে তারা কাজে লাগাচ্ছে, কাজে লাগানোর ব্যাপারটা কই আছে। An explanation how some people encourage, no encourage today the হইছেই circumstances in which states, states মানে গভর্নমেন্টস, আমরা দেখলাম স্টেটস গভর্নমেন্টস তা, এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এনশিয়েন্ট ওয়ার্ল্ড মানে 1,000 বছর থেকে ফার্স্ট মিলেনিয়া থেকে সেকেন্ড মিলেনিয়া, উড মেক ইউজ অফ পাইরেটস, ইউজ অফ পাইরেটস মানে হলো যুদ্ধের সময় তাদেরকে কাজে লাগাইতো, তাদের নাম্বার আর স্কিল, তাহলে এটা হচ্ছে গিয়া ডি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে নিয়ে আরো কথা বলবো। এই নাম্বারটা যদি পড়তে শুরু করি, দ্য ফার্স্ট নোন রেকর্ড নেইমড গ্রুপ মেডিটেরিয়ান পাইরেটস, প্রথমবারের মতো জানা গেছে এমন রেকর্ডের মধ্যে আছে মেডিটেরিয়ান পাইরেটস, মেডিটেরিয়ান পাইরেটস রেকর্ড পাওয়া গেছে, তারপর বলতেছে মেড ডিউরিং দ্য রুলস অফ অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ফারাও। তো প্রথমবার যার সাথে যাকে রেকর্ড করেছে সেই সময়টা ছিল এনশিয়েন্ট প্রাচীন ইজিপশিয়ান ফারাওয়ের সময়। ওকে, ওয়াজ আমরানা লেটার্স, একটা আমরানা লেটার্সে তাদের উল্লেখ ছিল। দিস ওয়ার এক্সট্রাক্ট, এই লেটার ফেটার নিশ্চয়ই উল্লেখ আছে, আপনার নিশ্চয়ই একটা, আমাদের নিশ্চয়ই মনে একটা ধরনের দাগ কাটতেছে যে কিছু একটা আসতে পারে। দিস ওয়ার এক্সট্রাক্ট অফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স বিটুইন ফারাও অ্যান্ড হিজ অ্যালাইস, এইগুলো ছিল গিয়ে তার ফারাও এবং তার যে বন্ধু এলাই আছে, দলবল আছে, বা তার পক্ষের লোকজন আছে বা কান্ট্রি আছে, তাদের মধ্যে এই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্সটা হইতো। এন্ড কাভার্স মেনি প্রেসিং ইস্যু, এই এই লেটারগুলো অনেক বেশি ওই সময়ের যে ইস্যু, চলমান ইস্যু, এগুলা ওইখানে উল্লেখ থাকতো, ইনক্লুডিং পাইরেসি, সেখানে পাইরেসি উল্লেখ থাকতো। ইট সিমস দ্যাট ফারাও ওয়াজ ট্রাবল, মানে এই সময় এটা মনে হইতো যে ফারাওরা সমস্যায় ছিল।
বাই টু ডিস্টিংক্ট পাইরেট গ্রুপ, দুইটা স্বতন্ত্র পাইরেট গ্রুপের নিয়া। তার মানে ফারাওয়ার্ডিক সমস্যা ছিল বলতে বুঝতেই পারতেছেন, দুইটা পাইরেট গ্রুপ পার বা ডাকাতি করতো, তাদের সমস্যা করতো। এই গ্রুপ দুটার নাম হচ্ছে লুক্কা, একটা হচ্ছে লুক্কা আর একটা হচ্ছে সেডেন। ডেসপাইট ইজিপশিয়ান ফ্লিট বেস্ট এফোর্ট, ইজিপশিয়ান ফ্লিটের সবচেয়ে ভালো প্রচেষ্টা সত্ত্বেও পাইরেটস কন্টিনিউ টু কজ সাবস্টেন্সিয়াল ডিসরাপশন অফ রিজিওনাল কমার্স, স্থানীয় যে কমার্স এটার মধ্যে তারা ব্যাঘাত ঘটাই চলছে। পাইরেট এই ফারাওদের ইজিপশিয়ান ফ্লিট দেয়ার, এই ফ্লিট মানে যুদ্ধ জাহাজ, ওদের খুব প্রচেষ্টা সত্ত্বেও। ইন দ্য লেটার্স দ্য কিং অ্যালিসিয়া মডার্ন সাইপ্রাসের যে কিং, উনি রিজেক্ট করে দিছে। রিজেক্ট সঙ্গে আমাদের কিছু একটা মিলতেছে কিন্তু, আসেন একটু পড়ি আরো। অ্যাথেন্সেন ক্লেইম, ওনার দাবি অফ এ কানেকশন উইথ লুক্কা। লুক্কা কে জিনিস বলেন তো? এই যে জায়গায় আসছি, লুক্কা হচ্ছে দুইটা পাইরেটস গ্রুপের একটা। তো রিজেক্ট করলো কে ভাই? ইন দ্য লেটার্স, চিঠিতে দ্য কিং অফ এই মডার্ন সাইপ্রাস, আমি উচ্চারণটা না করি, অ্যালিসিয়া নাকি যেন, রিজেক্ট অ্যাকেনথেনাস ক্লেইম, অ্যাকেনথেনাস দাবিকে সে জাস্ট রিজেক্ট করে দিছে। কিসের দাবি ছিল? কানেকশন উইথ লুক্কা, লুক্কার সঙ্গে কানেকশন, লুক্কাকে পাইরেটস। তার মানে ডাকাতির একটা ক্লেম একটা চিঠিতে রিজেক্ট করে দিছে এই ভদ্রলোক বা এই রাজা অ্যালি কি অ্যালাসিয়া অথবা মডার্ন সাইপ্রাসের যে রাজা, উনি রিজেক্ট করছে। এই রিজেক্ট নিয়ে একটু আগে কথাবার্তা কোথায় যেন ছিল, রেফারেন্স টু এ ডিনায়াল ইনভলভমেন্ট পাইরেসি, বলছে এমন একটা রেফারেন্স এখানে ডিনাই করা হচ্ছে। ভাই রিজেক্ট যে জিনিস, ডিনাই যে একই জিনিস, আমরা এটা বুঝি, আমার ধারণা আমরা বুঝি। মনে রাখতে হবে আয়ার্স হচ্ছে পুরোপুরি প্যারাফ্রেজ আর সিনোনিমের গেম। আপনি যদি প্যারাফ্রেজ করতে না জানেন, সিনোনিম ভালো না জানেন, পাইরেটস কি বলে আপনার জন্য আয়ার্স অনেক বেশি টাফ হবে, অনেক বেশি। আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে অ্যান্সার, আপনি বুঝবেন না, কারণ আপনার সিনোনিম জানা নাই, আপনার প্যারাফ্রেজ জানা নেই। তো রিজেক্ট আমরা বুঝলাম, ডিনায়ালও বুঝলাম। যদি একই জিনিস হয় তাহলে তো এটাই সেটা, এটা কি, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে না পারলে আমরা কমেন্টে জানাবো, আমরা হয়তো এই নিয়ে পরে আবার কথা বলবো। তারপরে হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ডস এক্সপেরিয়েন্স অফ পাইরেসি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইজিপশিয়ান রুলার। বলছে অ্যানশিয়েন্ট যে গ্রিক ওয়ার্ল্ড, এটা টোটালি ভিন্ন ছিল ইজিপশিয়ান রুলারদের থেকে। তারপর বলতেছে while Egypt power was land based, ইজিপশিয়ানের যে ইজিপ্টের যে পাওয়ার ছিল পুরোপুরি ভূমিভিত্তিক। The ancient Greek relies on Mediterranean, প্রাচীন গ্রিকরা রিলাই করতো মেডিটেরিয়ানের উপরে অলমোস্ট অল অ্যাসপেক্ট। মেডিটেরিয়ান ভূমধ্যসাগরের উপরে জীবনের সমস্ত কারণেই তারা নির্ভর করতো। তো সেটা ছিল ট্রেড থেকে ওয়ারফেয়ার, মানে যুদ্ধ থেকে শুরু করে বাণিজ্য, সবকিছুর জন্যই তারা মেডিটেরিয়ানকে উপর নির্ভরশীল ছিল। ইন্টারেস্টিংলি ইন হিজ ওয়ার্ক ইলিয়াড অ্যান্ড ওডিসি, ইলিয়াড অ্যান্ড ওডিসির যে লেখা, দ্য অ্যানশিয়েন্ট গ্রিক রাইটার হোমার, এটা এটা লিখছে হোমার, তিনি নট অনলি কন্ডোন্স, তিনি তার বক্ষাবলম্বন করছে এমন না, সমর্থন দিচ্ছে তা না, বাট প্রেজ, প্রশংসাও করছে লাইফ স্টাইল অ্যান্ড অ্যাকশন পাইরেট, তাদের যে জীবন এবং অ্যাকশন তাই নিয়ে প্রশংসা করছে। এই দুইটা মহাকাব্য ইলিয়াড এন্ড ওডিসি লিখছে হোমার, ওনারা এটার প্রশংসাও করছে, সমপক্ষ অবলম্বন করছে, সমর্থন করছে লাইফ স্টাইল অ্যাকশন অফ পাইরেটসদেরকে। কি আশ্চর্য! দ্য অপিনিয়ন রিমেইনড আনচেঞ্জ, এই যে অপিনিয়নটা, এটা আনচেঞ্জ ছিল ফলোয়িং সেঞ্চুরি, পরের শতকগুলাতেও, শতকগুলাতেও, মানে কয়েকশো বছরের কথা বলছে, এই মতামতটা একই রকম ছিল। দ্যাট মিনস পাইরেটসরা দারুণ, পাইরেটসরা খুবই ভালো, পাইরেটসরা সবকিছু পজিটিভ, এই ধরনের কথাবার্তা মানুষজনের মনে ছিল। এবং এটা শুরু করছিল হোমার ভদ্রলোক, যিনি একজন বিখ্যাত লেখক, সাহিত্যিক বা যাই বলি, উনি লেখছেন মহাকাব্য ইলিয়াড এন্ড ওডিসি। হ্যাঁ, তো যাই হোক, দ্য অ্যানশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান, এটার উচ্চারণ আমার পক্ষে সম্ভব না, দরকার নেই, ইতিহাসবিদ এই ভদ্রলোক কি করছে, ফর ইনস্টেন্স গ্লোরিফাই পায়ার্স, উনিও গ্লোরিফাই করছে, মহান দেখাইছে। ডেয়ারিং অ্যাটাক অন শিপ, খুব আক্রমণ করতেছে শিপের উপরে, ইভেন সিটিজ এবং শহরগুলোর উপরে, এটারে উনি গ্লোরিফাই করছে। এটা কি দারুণ ব্যাপার, কি সাহসের ব্যাপার, এই কি বীর। ফর গ্রিকস পাইরেসি ওয়াজ এ পার্ট অফ এভরিডে লাইফ, গ্রিকদের জন্য পাইরেসি ছিল পার্ট অফ লাইফ, মানে জীবনের একটা অংশ। কোনো ব্যাপার না, আমি যোদ্ধা, আমি প্রতিদিন আমরা ভাত মাছ খাই, হঠাৎ করে ডাকাতি করি, এরকম একটা ভাব ছিল। ইভেন হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য স্টেট ওয়ার নট বিয়ন্ড এগেইন এনগেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস, এমনকি হাই র্যাঙ্কিং মেম্বার অফ স্টেট, রাষ্ট্রের সবচেয়ে উঁচু যে সকল পদ আছে ওইখানকার যে মেম্বার, তারাও নট বিয়ন্ড এনগেজিং, তারাও এর বাইরে ছিল না, এনগেজিং
মানে সম্পৃক্ত থাকার এই অ্যাক্টিভিটির মধ্যে, মানে ডাকাতির থেকে। তার মানে বুঝতে পারতেছেন, তাদেরও ডাকাতের দল ছিল বা ডাকাতির সাথে তারাও জড়িত ছিল, হাই র্যাঙ্কিং লোকেরাও। একটু পরে যদি কিছু একটু বুঝতে পারি, একটু পরে আসি। ডিটেইলস হাউ এ ক্যাম্পেইন ইরাডিকেট ক্যাম্পেইন এখানে নাই, সার্কামস্টেন্স আগে হয়েছে, এ হয়েছে। তারপরে an explanation how some people encourage to return, না এটা তাহলে এখানে নাই। কিছু লোককে এনকারেজ করা হয়েছে ফেরত না আসার জন্য, এমন কিছু নাই। এবার আমরা একটু জাস্ট চোখ বলে স্ক্যান করে যাই কোনো কিছু মেলে কিনা, যে কয়েকটা বাকি আছে এর মধ্যে, ক্যাম্পেইন, ইরাডিকেট, তারপরে নট রিটার্ন। অ্যাকর্ডিং টু গ্রিক ডেমনস্ট্রেটর ইজিপশিয়ান টেকিং wealth found abroad, Greek liberal does not mean always tolerate attempt crucial piracy hampered অনেক কিছু নাই। আমরা যে দাগায় আসলাম, একটু পড়ে আসলাম, এগুলো আসলে একদিক দিয়ে ভালো যে আমরা পরবর্তী কোশ্চেন গুলোর ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো কাজে দিবে। ওকে, দ্য রাইজিং পাওয়ার এনশিয়েন্ট রোম রিকোয়ার্ড। আমরা এখন আবার লাইন বাই লাইন না পড়ে চট করে পড়তে শুরু করি, কারণ আমাদের আর দুই একটা বাকি আছে। এখান থেকে কি কোনো কিছু যদি মিলে তখন আমরা পুরোপুরি ভালো করে পড়বো। While piracy was serious issue Republic Rome profited greatly from its existence. Pirates raid provided essential Rome agriculture, but arrangement could work only while pirates left Roman interest. Pirates attack grain ships, which were essential Rome. Angry voices, the room, however, did not further encourage. But first century BC emboldened pirates kidnapping prominent Roman dignity. Dignity's large capture Julius Caesar. আমি অনেক কিছুই দেখলাম, আবার অনেক কিছুই দেখলাম না, এখনো পর্যন্ত পাইলাম না। আমরা আরেকটু পড়ি, পরে আবার ফেরত আসবো প্রয়োজনে। বাই নাও, নাও নিয়ে কিছু বলতেছে সরাসরি। এখন পর্যন্ত Rome was well aware pirates the time had come for concerted 67 BC new law granted Pompey vast fund combat, বড় ধরনের একটা ফান্ড দেওয়া হয়েছে টু কমব্যাট মেডিটেরিয়ান মেনেস, মানে এই বাজে কাজগুলা, মেডিটেরিয়ানের ডাকাতদের বিরুদ্ধে ভাস্ট ফান্ড দেওয়া হয়েছে। এই যে ভাস্ট ফান্ড, বড় ধরনের ফান্ড, টু কমব্যাট, কমব্যাট মানে যুদ্ধ করা, ভালো কথা। টেকিং পার্সোনাল কমান্ড, পম্পে ডিভাইডেড এন্টায়ার মেডিটেরিয়ান ইনটু 13 ডিস্ট্রিক্ট। পম্পে কি করছে, পম্পে এই পুরো মেডিটেরিয়ানকে 13টা ডিস্ট্রিক্টে ভাগ করছে। এগেইনস্ট অ্যাসাইনিং আ ফ্লিট, ফ্লিট মানে অনেকগুলো জাহাজের একটা দলকে ফ্লিট বলে, and commander to each, আমরা কমান্ডার নিয়োগ করছে তাদের প্রত্যেকের, এই প্রত্যেক ফ্লিটের একজন করে। আফটার ক্লিনজিং ওয়ান ডিস্ট্রিক্ট অফ পাইরেটস, এক একটা ডিস্ট্রিক্ট পাইরেটস ক্লিনজিং করার মাধ্যমে, এই ক্লিনজিং মানে মুক্ত, দূর করা, দ্য ফ্লিট উড জয়েন অ্যানাদার দ্য নেক্সট ডিস্ট্রিক্ট। তার মানে একটা ফ্লিট কোনো একটা ডিস্ট্রিক্টকে পাইরেটস মুক্ত করার পর তারা জয়েন করতো পাশাপাশি কাছেই থাকা অন্য একটা ফ্লিটের সঙ্গে। আপনি বুঝতে পারতেছেন, সদল বলে কাজ করতো। একজন একটা ফ্লিটকে একটা ডিস্ট্রিক্টের পাইরেট দূর করার দায়িত্ব দিত। তো যেই ফ্লিটের প্রথমে কাজ শেষ, একটা ডিস্ট্রিক্ট ডাকাত মুক্ত করা হয়ে গেছে, কাজ শেষ, সে পাশে যদি থাকে অবশ্যই ছিল অন্য ফ্লিটের সঙ্গে জয়েন করতো ওই ডিস্ট্রিক্টের পাইরেট দূর করার জন্য। দ্য প্রসেস কন্টিনিউ আনটিল এন্টায়ার মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি অফ পাইরেটস। এই প্রসেসটা ছিল পুরো মেডিটেরিয়ান ফ্রি করার আগ পর্যন্ত এই প্রসেসটা চলছে। প্রসেসটা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, ফ্লিট মানে যুদ্ধজাহাজের দল, এরা ওই এলাকার সমস্ত ডাকাত মেরে ফেলতো বা রিমুভ করতো এক একটা ডিস্ট্রিক্টের। ওই ডিস্ট্রিক্টের কাজ শেষ হইলে ওই ফ্লিটটা যোগ দিত পাশে থাকা আরেকটা কি বলে ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকা ফ্লিটের সঙ্গে। এইভাবে পুরো মেডিটেরিয়ান ফ্রি করে ফেলছে। এই যে বলছে দ্য প্রসেস কন্টিনিউ, চলছে আনটিল, যতক্ষণ না পর্যন্ত এন্টায়ার মেডিটেরিয়ান, পুরো মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি অফ মাই পাইরেটস, পাইরেটস মুক্ত যতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত এই কাজটা চলছে। কিছু একটা কি মনে হচ্ছে যে এটা একটা কর্মযোগ্য চলছে, এটা একটা ক্যাম্পেইন চলছে, কিছু একটা কি মনে হচ্ছে আপনাদের? নিশ্চয়ই মনে হওয়া উচিত। প্রথমেই খেয়াল করে দেখেন, এটা ফান্ড দেওয়া হয়েছে, বাস্ট ফান্ড, বড় ধরনের ফান্ড দেওয়া হয়েছে। এরপর কি করছে, 13টা ডিস্ট্রিক্টে ভাগ করছে। কাকে ভাগ করছে? মেডিটেরিয়ানকে, মেডিটেরিয়ান ইন্টু 13 ডিস্ট্রিক্ট। পুরো প্যাসেজটার গল্পটা মেডিটেরিয়ান নিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে একটা করে ফ্লিট দেওয়া হয়েছে। ফ্লিট মানে অনেকগুলো জাহাজের একটা কি বলে, সমষ্টিকে একসাথে ফ্লিট বলে, যুদ্ধ জাহাজের। কমান্ডার দেওয়া হয়েছে। এদের কাজ কি? কাজ হচ্ছে ক্লিনজিং করা। ক্লিনজিং কি জিনিস? সবগুলো রিমুভ করে ফেলা। ডিস্ট্রিক্ট পাইরেটস, এই রিমুভ শব্দটা বা ইরাডিকেট শব্দটার যে স্যানোনিম এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি যেটা বলতেছিলাম, আইএলটিএস ভালো করতে চান, স্যানোনিম ভালো করেন, অনেক বেশি ইয়ে করেন। তারপরে ফ্রি করছে লাস্ট পর্যন্ত, ফ্রি অফ পাইরেটস, পাইরেটস মুক্ত করছে। এইবার আমি নিশ্চয়ই পড়তে পারি আমরা
ডিটেইলস বিস্তারিত, অবশ্যই বিস্তারিত দেখলাম। প্রথমে দিল টাকা, তারপরে 13টা ভাগে ভাগ করলো, তারপরে প্রত্যেকটা একটা করে ফ্লিট দিল, কমান্ডার দিল, তারপরে একটা আক্রমণ শুরু করলো, এক একটা ফ্লিট মুক্ত করলো, একটা ডিস্ট্রিক্ট করে তারা জয়েন করলো পাশে, এইভাবে চলতেই থাকলো। তাহলে বিস্তারিত, এর চেয়ে বিস্তারিত আর কি হয়? নিশ্চয়ই এটাই বিস্তারিত। তাই যদি হয়, আমরা বিস্তারিত দেখলাম, এটা কি জিনিস? ক্যাম্পেইন। এটাই নিশ্চয়ই ক্যাম্পেইন হবে। ক্যাম্পেইন মানে কোনো একটা প্রচারণা, কোনো একটা বড় ধরনের কর্মযজ্ঞ বা কর্মযজ্ঞ। ইরাডিকেট, ইরাডিকেট মানে ক্লিনজিং, খেয়াল করেন। পাইরেসি, রাইট, এটাই তো সেই পাইরেসির কথা স্পষ্ট করেই বললো। তাহলে আমরা বলতে পারি এটাই সেটা। আমাদের বাকি আছে আর একটা এক্সপ্লেনেশন, হাউ সাম পিপল ওয়ার এনকারেজ নট টু রিটার্ন দ্য পাইরেসি। আমাদের মনে রাখতে হবে, প্যাসেজে বলা ছিল শুরুতেই, প্যাসেজ বলতে কোশ্চেনে বলা ছিল শুরুতেই যে ইউ মে ইউজ এনি লেটার্স ফর মোর দেন ওয়ান্স, একবারে বেশি ব্যবহার করতে পারবা যে কোনো একটা লেটার। লেটার মানে হলো যে কোনো প্যারা। এই প্যারাটা এইচ নাম্বার প্যারা হইতে পারে, আমরা এখান থেকে আরেকটু পরে আসি। অন্যগুলো হইতে পারে। যদি এইচ নাম্বারে না পাই, আমরা আবার চলে যাব উপরের প্যারাগুলা পড়তে, যে ওখানে কি একটা অ্যান্সার দুইবার আসছে, আই মিন একটা প্যারা থেকে দুইবার উত্তর আসছে। একটা যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে গিয়া এক্সপ্লেনেশন, হাউ সাম পিপল আর এনকারেজ নট টু রিটার্ন। কিছু লোকদেরকে কিভাবে এনকারেজ করা হয়েছে যে বাবা, ভাই বা একটা কিছু, তোরা আর ডাকাতি করিস না। সেটা কিভাবে হইতে পারে? গুলি, যে তোরা গুলি করে দিলাম, 2 করে দিব, আবার আসিস। অথবা না, তোমরা এটা করে নাও, মানে জ্ঞান দিচ্ছে, ভালো কথা বলছে। অথবা যে গিফট দিতেছে, এই নাও গিফট, এই নাও টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা বা সামথিং। ওদের ওই সময় তো টাকা ছিল না, কিছু একটা, মানে বাংলাদেশি টাকা নয়। তো কিছু একটা দিল, উপহার দিল, গিফট করলো বা কোনো একটা দিল, দিয়ে বললো তোরা এই কাজ কর, ডাকাতি করিস না। একটা কিছু আসেন, এইরকম কি আছে যদি থাইকা থাকে এইখানে, না হলে অন্য উপরের প্যাসেজ পড়বো। অল দোজ থাউজেন্ডস পাইরেটস ডাইড, হাজারো পাইরেটস মারা গেল, হ্যান্ড অফ পম্পেয়াস ট্রুপ, পম্পেয়াস ট্রুপদের হাতে, সেনাদের হাতে, অ্যাজ এ লং টার্ম সলিউশন, এটা ছিল লং টার্ম একটা সমাধানের অংশ, টু দ্য প্রবলেম, সমাধান সমস্যার। মেনি মেনি মোর ওয়ার অফার্ড, অনেককেই, মানে হাজার মারা গেছে, আরো হাজার রয়ে গেছে, অনেকই অফার করা হয়েছে ল্যান্ড, জমি, টু ফার্টাইল এরিয়াস, যেখানে উর্বর এরিয়া, লোকেটেড ফার ফ্রম দ্য সিস, সমুদ্র থেকে অনেক দূরে। ভালো কথা। ইনস্টেড অফ এ মেরিটাইম মিনস, রোমান গট প্রোডাক্টিভ ফার্মার্স, রোমান পাইলো প্রোডাক্টিভ ফার্মার্স, ফার্দার বুস্টেড ইকোনমি, যেটা তাদের ইকোনমি বুস্ট করলো। আচ্ছা, কিছু কি মিলতেছে? কিছু কি বুঝতেছেন? এখানে বলতেছে an explanation how people were some people were encouraged not to return piracy। কিভাবে এনকারেজ করছে কিছু লোকদেরকে পাইরেসি যাতে না ফিরে করছে? এইভাবে বলছে, মেনি মোর অফার্ড ল্যান্ড ইন ফার্টাইল এরিয়া, একটু মনে রাখলে হবে, অনেককেই অফার করা হয়েছে ল্যান্ড, জমি, যে যা তুই কক্সবাজারে ডাকাতি করতেছিস, তুই সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চলে যা, ওখানে তোকে 100 একর, 200 একর বা সামথিং একটা ল্যান্ড দেওয়া হইলো, ওখানে গিয়ে তুই চাষবাস কর। তো ডাকাতি কইরা জীবন হারানো চাইতে আমি বলছি, ঠিক আছে, জমি তো পাইলাম, চলে যাই। কক্সবাজার ছেড়ে চলে আসলো ডাকাত ডাকাত দলেরা বা কেউ কেউ, সেই শুধু রাজশাহী বা অন্য কোথাও বা অন্য কোথাও জমি পেয়ে গেল। ফার্টাইল এরিয়া, মনে রাখেন, এখানে ফসল হয়। তো এটাই কি সেটা নয়? অ্যান এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, হাউ, কিভাবে সাম পিপল ওয়ার এনকারেজড নট টু রিটার্ন পাইরেসি। আপনি বলেন, সেই শুধু রাজশাহী, ফার ফ্রম সি, সমুদ্র থেকে দূরে, সে কি ফসল চাষ করবে বা ডাকাতি করবে গিয়ে? নো। তো তার মানে এই জমিটা দেওয়া হচ্ছে নট টু রিটার্ন পাইরেসির জন্য। এটা কি? এটা হচ্ছে আবারও এইচ, ঠিক আছে। আবার যদি এইচ হয়, তাহলে আমরা বলবো যে সবগুলাই হয়েছে নিশ্চয়ই, তাই না? আশা করছি যে আপনারা ব্যাখ্যা সহ উত্তরগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন। কথা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে।